এদিকে দাদুর এই ভয়াবহ মূর্তি দেখে ভয়ে আমি কাঠ, ওদিকে মামার ডাক শুনে তাও যদি কিছুটা আশ্বাস পেলাম, কিন্তু এই প্রেতলৌকিক গতিতে চলা চলমান টোটো থেকে আমি কি করে লাভ দেব? যা হবে দেখা যাবে। আর এক মুহূর্তে সময় নষ্ট না করে আমি লাফিয়ে পড়লাম টোটো থেকে। আষাঢ়ে গল্প, এক গল্প যা আপনার অপেক্ষায়। আজকে আষাঢ়ে গল্পের বিশেষ নিবেদন শুভজিৎ দাশের লেখা বাবান কালা। গল্পে যে ঘটনাগুলোর উল্লেখ করা হয়েছে তা পুরোটাই কাল্পনিক। আষাঢ়ে গল্পটি কোনো রকম কুসংস্কার ও হিংস্র প্রবৃত্তি সমর্থন করে না। শুধুমাত্র গল্পের প্লট তৈরি করার জন্য লেখক এই ঘটনাগুলি উল্লেখ করেছে। তাহলে এবার শুরু করা যাক শুভজিৎ দাশের লেখা বাবান কালা। বলি ও শিবাদা, এই দারুণ ওয়েদারে একটা গল্প টল্প শোনাও। এই দাঁড়াও দাঁড়াও, গল্প শুরু করার আগে দুটো চপ ফুলুরি কিনে আনি। আমি সৌভিক। আজ বছর পাঁচেকের বেশি হয়ে গেল আমাদের সঙ্গে শিবা দাদার আলাপ হয়েছে। দাদা বলছে ঠিকই, কিন্তু শিবা দাদাকে দেখে মোটেও আমাদের দাদা বলে মনে হয় না। কিন্তু ওর চেহারা দিয়ে ওকে বিচার করতে গেলে একদমই ভুল হবে। তার মাত্র এই 23 বছরের জীবনের এত আশ্চর্য ঘটনা ঘটেছে যা শুনলে একজন 50-60 বছরের মানুষও তাজ্জব বনে যায়। কিন্তু শিবা দাদা কখনোই নিজে আগ বাড়িয়ে সেই সব গল্প কাউকে বলে না। এ বাবা, আবার গল্প বলে ফেললাম যে। আমরা যখনই তার কাছে গল্প শোনার আবেদন জানাতাম তখন সে আমাদের খুব শান্ত গলায় বলতো, গল্প গল্পই বটে, এমন গল্প যার সাক্ষী আমি নিজেই, এমন গল্প যা শুনলে সবারই মনে হয় যে কোনো মন গড়া কাহিনী। সত্যিটা শুধু আমিই জানি রে। যাকে বাদ দে, তোদের কি মন্তব্য, কি চাই কি? আমি কিন্তু ওইসব ভূতটুত দেখাতে পারবো না। তা দেখতে চাইলে শ্মশানের কোনো সন্ন্যাসী সাধকের কাছে যা, আমার দ্বারা সেসব হবে না। শিবা দাদাকে আমি আর ফারহান কতবার তার সেই সব গল্প নিয়ে মজা করে বেরিয়েছি, কিন্তু শিবা দাদা তাতে একটুও রাগ দেখাতো না। তার যেন রাগ বলে বস্তুটিই নেই। সর্বদাই হাসি খুশি ও উৎসাহ ভরা মনটাকে আমরা হাজার চেষ্টা করার পরও চটাতে পারি। কার্তিক মাস, সবে মাত্র একটু একটু ঠান্ডাটা পড়েছে। আবহাওয়ায় এখনো পুজোর গন্ধটা পুরোপুরি মেটেনি। আমি আর ফারহান যখনই সুযোগ পাই তখনই এসে পড়ি এই সিজিএইচএস এর লেকের পারে। সঙ্গে আসে শিবা দাদা। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। পরন্ত বেলার এই মধুর দৃশ্য উপভোগ করার জন্য এটাই উপাদেয় জায়গা। আজ আকাশটা বেশ মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টি হয়ে শীত আর একটু বাড়বে। কি সুন্দর আবহাওয়া! কার্তিক মাসের এই ফুরফুরে ঠান্ডা হাওয়া মনকে তাজা করে তুলেছে। কি দারুণ ওয়েদার! এই ওয়েদারে একটা জমজমাট গল্প না শুনলেই নয়। ঠিক বলেছিস ভাই। আরে ও শিবাদা, বলি একটা গল্প ধরো। চপ ফুলুরিগুলো কি শুধু শুধু আনলাম? তোমার গল্প শুনতে শুনতে খাবো বলেই তো আনলাম, বলো। তোদেরকে নিয়ে না আমি আর পারবো না। কতবার বলেছি যে আমার কাছে কোনো গল্প নেই, যা আছে সবই বাস্তবে ঘটা কিছু আশ্চর্যজনক ঘটনা। আরে হ্যাঁ গো, ওই বাস্তব ঘটনায় একটা দুটো বলো না। তোরাও না পারি না বাবা। আচ্ছা শোন তবে, এই ঘটনাটা হয়তো তোদের বলিনি আগে। আমি যখন আগ্রায় আমার দাদার বাড়ি গেছিলাম তখন একটা অদ্ভুত কাণ্ড ঘটে। তোরা তো জানিস আমি মেডিটেশন অর্থাৎ স্রেফ সাধারণ ধ্যান ও যোগাসন করে করে নিজের মনটাকে এতটাই স্থির করে রাখতে পারি যে কোনো রকম স্বপ্ন বা সায়েন্টিফিক ভাষায় তোরা যাকে স্বপ্নের আর এক বিকশিত রূপ মানে স্লিপ প্যারালিসিস বলিস, সেটা আমার হয় না। এটা খুব একটা বড় ব্যাপার নয় রে। তোরা চাইলে তোরাও করতে পারবি। নিজের মনটাকে একটা কেন্দ্রতে স্থির করে রাখতে হবে শুধু।
আর মনের মধ্যে সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে ফেলতে হবে। ঠিক আছে, বুঝেছি। তুমি আগে আসল কথায় ঢুকো তো। আচ্ছা বাবা, যেটা বলছিলাম আর কি, আমি আর স্বপ্ন টপ্ন দেখি না। অন্তত বিগত 12 বছরের মধ্যে আমি কোনোদিনও তেমন কিছু স্বপ্ন তো দেখিনি। কিন্তু সেই একবার যা দেখেছিলাম যখন আমি আগ্রাতে দাদার বাড়ি হাওয়া বদল করতে গেছিলাম। সারাদিনে এদিক ওদিক প্রচুর ঘুরেছি জানিস। ঘুরে দাদার বাড়ি ঢুকি ওই দুপুর 1টা কি 1:30 নাগাদ। বাইরে থেকে খেয়ে এসেছিলাম, তাই এসে সারাদিনের ধকলে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি একতলার একটা ঘরে। 3 তলা ঘর আমার দাদার বেশ শৌখিন। ঘরে 6-7টি মতো কামরা আছে। সে থাক, শুয়ে তো ছিলাম, হঠাৎ একটা অদ্ভুত স্বপ্ন দেখি জানিস। কি স্বপ্ন? স্বপ্নতে দেখি একটা বহু পুরনো ভগ্ন প্রায় 4-5 তলার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। চারিদিক কিসের যেন একটা কালো ধোঁয়া। ধোঁয়া বললে ঠিক মানাবে না, কারণ স্বপ্নের মধ্যেও আমি ভালোভাবে বুঝতে পারছিলাম যে কালো জিনিসটা বেশ ঠান্ডা, অনেকটা কুয়াশার মতো। কালো কুয়াশা বললেই জিনিসটা ঠিক বর্ণনা দাঁড়াবে। আমি না কেন জানি না দিশাহারা এক পথিকের মতো দাঁড়িয়েছিলাম সেই ভগ্নপ্রায় বাড়িটির সামনে। অনেক সময় দেখবি প্রকৃতি এতটাই অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যায় যে সাধারণ জিনিসও খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। আমি ঠিক তেমনটাই অনুভব করছিলাম। কিছু না বুঝে আমি সেই বাড়িটায় প্রবেশ করলাম। বাড়ির ভিতরে আমি কাউকেই দেখতে পেলাম না, এমনকি একটা আসবাব পর্যন্ত নেই সেখানে। শুধুমাত্র একটা সিঁড়ি দেখলাম, উঠে যাচ্ছে 2 তলায়। আমি সেই সিঁড়ি ধরে উঠতে লাগলাম। উঠছি 2 তলা ছাড়িয়ে 3 তলা, তারপর 4 তলা, অবশেষে 5 তলায় এসে দাঁড়াই। সেখানে এসে আমি এক আশ্চর্য জিনিস দেখলাম। একটা প্রকাণ্ড গর্ত সেই 5 তলার ছাদে এক কোণে। কি ভয়ঙ্কর সেই গহ্বরটি, যেন নরকের কোনো এক দ্বার খুলে গেছে পৃথিবীর বুকে। সেই গর্ত থেকে বেরিয়ে আসছে হাড় হিম করা কালো রঙের কুয়াশা। আমি জ্ঞান শূন্যর মতো এগিয়ে গেলাম সেই গর্তটির দিকে। হঠাৎ পেছন থেকে আমায় যেন কেউ এক ডাকলো। মুখ ঘুরিয়ে দেখি আমার দাদা। দাদা, তুই কখন এলি এখানে? দাদা কোনো উত্তর দিল না, নিজের মনে কি একটা বিড়বিড় করতে লাগলো। এই দাদা, কি রে, কি বলছিস বিড়বিড় করে? একটু জোরে বল। তুই এখানে কেন এসেছিস? তুই জানিস না এখানে সে থাকে এখানে পাবান কালা থাকে। তুই চলে যা তুই এখান থেকে। না, আমি যাব না। কে কোন কালা কি করবে আমি দেখে নেব। আমি যাব না। আর তুই যে আমায় যেতে বলছিস, তাহলে তুই আছিস কেন? দাদা আর কিছু বলল না। সে যেন পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ একটা ইটের গাঁথুনির মতো কি একটা পায়ে ঠেকলো। ছাদের মাঝখানে এরকম গাঁথুনি, এর উদ্দেশ্যটা কি? ঠিক সে সময় আমার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে আমি যা দেখলাম তা দেখে নিজেকে সব থেকে ভাগ্যবান মনে হলো। আমি 3 তলার ছাদের একদম কিনারায় দাঁড়িয়ে আছি। পাটা যা একটু আটকে আছে কোন রকমের ইটে গাঁথুনিতে, আর এক পায়ে গলেই আমি সোজা নিচে। কিন্তু আমি ছাদে এলাম কখন? আমি তো 1 তলায় শুয়েছিলাম। তাহলে কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমার সঙ্গে। রাত অনেক হয়েছিল, তাই কাউকে না ডেকে চুপচাপ নিজের ঘরে গিয়ে সারা রাত বসে মেডিটেশন করলাম। সকালে যখন দাদা ওঠে তখন দাদাকে বললাম সবকিছু। দাদা আমাকে বলল যে পাবান কালা নামে সত্যি একটা অপশক্তি আছে, যা আমাদের বংশতে অনেক দিন থেকে প্রচলিত। দাদা কোন একটা পূজারীর কাছ থেকে আমায় একটা আংটি এনে দিল। আংটিটা
একটা ছোট্ট মুকুটের মতো দেখতে। দাদা আমাকে বলল যে সেই আংটিটা কিছুদিন পরতে। আরও অনেক দিন আমি সেখানেই ছিলাম, কিন্তু আর সেরকম কোনো স্বপ্ন দেখিনি। আসার সময় আংটিটাও আমি দাদাকে ফেরত দিয়ে আসি। বাবা, কি ভয়ানক স্বপ্ন গো তোমার। আচ্ছা, তারপরে কি হলো? তারপর আবার কি হবে, ওখানেই তো শেষ। যা, তাহলে আরেকটা গল্প বলো। না, আর নয়। সন্ধে নেমে এসেছে, আর আকাশ দেখে মনে হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। চ উঠি এবার। আমরা উঠে যে যার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে যখন একবার ফারহানকে কল করার জন্য ফোনটা খুঁজি, তখন গোটা পকেট হাতড়েও ফোনটা না পাওয়াতে আমি যা ভয় পেলাম তা হয়তো পাবান কারা এলেও পেতাম না। ফোনটা না পেলে যে বাবা আমাকে আর আস্ত রাখবে না। সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সিজিএইচএস এর উদ্দেশ্যে। আকাশে মেঘ আরো কালো হয়ে এসেছে, সাথে সাথে কিছু দূরেই বিদ্যুৎ খেলে যাচ্ছে। সিজিএইচএস আমার বাড়ি থেকে 10-15 মিনিটের দূরত্বে, কিন্তু ফোন হারানোর ভয়ে সেই রাস্তাটা আমি 5 মিনিটেই অতিক্রম করে ফেললাম। ওই তো আমার ফোনটা পড়ে আছে ঘাসের উপর। এই অন্ধকারের মধ্যে ফোনটা খুঁজে পেতে খুবই কষ্ট হতো, যদি না ইন্দ্রদেব তার বজ্র দিয়ে আমাকে সাহায্য না করত। বিদ্যুতের আলোর ঝলকানি প্রতিফলিত হচ্ছে আমার ফোনের স্ক্রিনে, তাই অন্ধকারের মধ্যেও 2-3 সেকেন্ডের জন্য জ্বলজ্বল করে উঠছে আমার ফোনটা। কিন্তু না, শুধুই আমার ফোনটা নয়, আরো একটা জিনিস বিদ্যুতের আলোর সঙ্গে জ্বলজ্বল করে উঠছে। একটা আংটি। হ্যাঁ, আংটিই তো বটে। বেশ সুন্দর একটা ছোট্ট মুকুটের মতো দেখতে। এ বাবা, বৃষ্টি শুরু হয়ে গেল রে। ফোনটা ভিজলে বাবা আমাকে আর আস্ত রাখবে না। আমি আর সময় নষ্ট না করে ফোন সমেত আংটিটা পকেটে ভরে বাড়ির দিকে রওনা দিলাম। পরের দিন সকালে আমি স্কুলে গেলাম। স্কুলে গিয়ে আমরা 4 বন্ধু আমার মামা বাড়িতে গিয়ে কেমন করে কালী পুজোর ছুটিটা কাটাবো সেসব নিয়ে একটু আলোচনা করছিলাম। তোদের সব প্যাকিং কমপ্লিট? কি যে বলিস তুই সুধাংশু, সেই তো যাবো সৌভিকের মামা বাড়ি, তার জন্য আবার প্যাকিং এর কি দরকার? আকাশ, তুই কিন্তু হালকা নিচ্ছিস আমার মামা বাড়িকে। শুনে হয়তো তোদের মনে হতে পারে যে কি বা হবে সামান্য একটা বাড়ি ছাড়া, কিন্তু তা নয়। আমার মামা বাড়িতে যে যায় তার আর আসতে ইচ্ছে করে না, এতটাই মজা হয় সেখানে। কে কে যাচ্ছি রে আমরা? এই তো আমরা 4 জনই, তুই, আকাশ, সুধাংশু আর আমার বাড়ির লোক। তাহলে আমরা কদিন থাকছি? সে তোদের যতদিন ইচ্ছে হয় থাকিস, সেটা কোনো ব্যাপার নয়। দেখবি তখন এতটাই মজা হবে যে আর আসতেই চাইবি না। তাও বল না কদিন থাকবো। দেখ, আমরা যাচ্ছি আজকে সন্ধেবেলা, আর কালী পুজো আছে কালকে, তো আমরা একদম ভাইফোঁটা ছট পুজো কাটিয়ে তারপরেই আসবো। আচ্ছা, বুঝলাম। এই আমরা যাবো কিসে রে? কিসে আবার? আমাদের গাড়িতে। এই আমি কিন্তু জানলার ধারেই বসবো। এইসব আলোচনা করতে করতে বেলা কেটে গেল। স্কুল ছুটি হতে আমি বাড়ি ফিরে এলাম। এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে 4টির অ্যালার্ম দিয়ে একটু ভাত ঘুম দিতে গেলাম। বাবু, এই বাবু, কি রে, উঠবি না? উঠে পড়, মামা বাড়ি যাবি যে, রেডি হ তাড়াতাড়ি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে রে। ওই বাবু, ওঠ। হ্যাঁ, এই যে বেরোবো। তোমরা সবাই তৈরি হয়ে গেছো গো? হ্যাঁ, তুই নে, তাড়াতাড়ি কর, এবার দেরি করিস না। ঘন্টাখানিক পর আমরা বেরোলাম মামা বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আকাশ, ফারহান আর সুধাংশুকেও তুলে নিলাম। ঘন্টা দুয়েক বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে কখন যে 137 কিলোমিটার পার করে চলে এলাম সেটা বুঝতেও পারলাম না। আমরা যখন মামা বাড়িতে ঢুকি তখন মোটে 8টা বাজে। ভাই চ ঘুরে আসি কোথাও একটা।
এখন থাক না, কাল বরঞ্চ যাব। এই নাকি বললি খুব মজা হবে, এই তোর মজা? বেকার বসে থাকাতে চ না ঘুরে আসি, সবে তো এই 8টা বাজে। চ না দাদা, সবজি বাজারের ওদিকে মেলা বসেছে রে ভালো। একদম সেরা আইডিয়া দিয়েছিস ভাই, চল মেলাতেই যাবো। চ তাহলে, আমার তো আর কিছুই বলার নেই। কিচ্ছু বলার দরকার নেই, ঘুরতে এসেছি, ঘুরবো না তো কি ঘরে বসে থাকবো? সৌভিক, তোর যদি যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে আমরা জোর করব না। এই তো ভাই আছে, ভাইয়ের সঙ্গে আমরা চলে যাবো, তুই তাহলে থাক। না না, আমিও যাব তোদের সঙ্গে। আর কি, বেরোলাম সবাইকে নিয়ে। মেলা পৌঁছে আমি নিজেও আনন্দে এতটাই মেতে গেলাম যে 2-3 ঘন্টার এই ক্লান্তি সব ভুলেই গেলাম। আমরা মেলাতে নাগরদোলা চললাম, ড্র্যাগন ট্রেন চললাম, কত দোকান ঘুরে ঘুরে কত কি কিনলাম, খেলাম, অনেক মজা করলাম। যখন বাকি সবাই মেলার ওই স্টলটায় কি জানি কি সব কিনছিল, তখন আমি আর আকাশ ঘুরতে ঘুরতে মেলার একদম শেষ প্রান্তে এসে দাঁড়ালাম। এদিকটায় খুব একটা লোকজন নেই। আসল মেলার থেকে একটু আলাদা হওয়া একটা অর্ধেক ঝাঁপ ফেলা ঘুমটি দোকানের সামনে আমরা দুজন এলাম। এসে দেখি একজন বৃদ্ধ লোক বসে বসে একটা লোহার মূর্তিতে নকশা কাটছে। আমরা দুজন মুগ্ধ হয়ে দেখতে লাগলাম তার সেই হাতের কাজ, কি নিপুণ তার সেই কাজ। ইচ্ছে করছিল তার সব মূর্তিগুলো কিনে বাড়িতে সাজিয়ে রাখি, কিন্তু তাকে যখন একটা ছোট্ট হাতির দাম জিজ্ঞেস করলাম, আর তাতে সে যখন 6,500 বলে, তা শুনে আমাদের সেই ইচ্ছে সেখানেই মাঠে মারা গেল। তাও আমরা কিছুতেই হাল ছাড়িনি। আমরা তাকে জিজ্ঞেস করলাম যে সেই সব মূর্তির মধ্যে কোনটা সব থেকে কম দামি। সে একটু ভাবলো, তারপর ছোট্ট ওই 1 চাকর সাইজের একটা লোহার মূর্তির দিকে ইশারা করে দেখালো। মূর্তিটা দেখতে অনেকটা সাঁওতাল ঢাঁচের, তার মাথায় ছিল অনেকগুলো পালকের মতো দেখতে, কিন্তু লোহার একটা ফিতে। তার মুখটা দেখে মোটেও খুব ভালো অনুভূতি হচ্ছিল না। সেই মূর্তিটির হাতে একটা লাঠি ছিল। লাঠি ঠিক নয়, অনেকটা বল্লমের মতো, কিন্তু সেই বল্লমের ফলাটাও একটা বড় পালকের পাখার মতো। এই ওটার দাম কত গো? 50। 50 কি 1000? 50,000? তাহলে বাবা থাক, তোমার জিনিস তুমিই রাখো। না না, মাত্র 50। বলো কি, ওই হাতিটা এটার থেকেও ছোট, তাহলে ওটার দাম এত বেশি কি করে? হলে না, নাহলে আমাকে শুধু শুধু ঘাটিও না, তখন থেকে সময় নষ্ট করে চলেছি দুজনে। তার বাক্যগুলো আমাদের সম্মানে লাগলো, তাই আর কোনো কথা না বাড়িয়ে ওই মূর্তিটা কিনে নিয়ে চলে এলাম। রাত 10:30টার মধ্যে আমরা মামাবাড়ি ফিরলাম। খাওয়া দাওয়া সব বাইরে থেকেই সেরে এসেছিলাম, তাই সবাই মিলে সোজা শুতে চলে যাই। আমরা 4 বন্ধু একটা ঘরেই শুয়েছিলাম। সারাদিনের ক্লান্তিতে ঘুম চেপে ধরল সবাইকেই। কি রে আকাশ, কি হলো? বমি করছিস নাকি রে? ঘরে নাইট বাল্বের হালকা আলোতে দেখে মনে হলো যে আকাশের মুখ থেকে কি যেন কালো রঙের তরল বেরিয়ে আসছে। কি বাবা, আকাশ কি রক্ত বমি করছে নাকি? এই ফারহান, ফারহান, ওই সুধাংশু, ওট 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 ওট, আকাশের মনে শরীর খারাপ করেছে রে। ওট 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 তোরা। কি বলিস রে ভাই, কই লাইটটা জ্বালাতো দেখি। উঠে গিয়ে লাইটটা জ্বালিয়ে দেখলাম আকাশ বিছানার একধারে মাথা ঝুঁকিয়ে বসে আছে, কিন্তু বমির তো কোনো চিহ্ন মাত্র নেই। আমি আমার মা বাবাকে ডাকলাম, সবাই উঠে এলো দোতলায় আমাদের ঘরে। বাবা আকাশকে বমির ওষুধ দিল। ওষুধ খেয়ে আকাশও চুপচাপ শুয়ে পড়ল। তারপর আমরা 3 জনও 5-10 মিনিটের মধ্যে শুয়ে পড়লাম। দাদা, ওই দাদা, ওঠ রে, কি হয়েছে জানিস? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে রে ভাই? মন্টু ছাদ থেকে পড়ে গেছে রে দাদা। কি বলিস? মানেটা কি? তুই চল চল, নিচে চল, নিচে চল। আমরা 3 জন উঠে নিচে নেমে এলাম। আকাশ এখনো ঘুমিয়ে আছে, আর তার শরীর খারাপ বলে আমরাও তাকে ডাকিনি।
মন্টু আমার মাসির ছেলে, মাত্র 8 বছর তার বয়স। নিচে এসে মাসির ঘরে গিয়ে দেখি মন্টু বিছানায় শুয়ে আছে, তার মাথায় ব্যান্ডেজ বাঁধা। তাকে ঘিরে সবাই মিলে খুব চিন্তায় বসে আছে। এসব কি করে হলো গো মামা? আরে আমি তো সেটাই ভাবছি। বাজার থেকে এসে দেখি মন্টু পড়ে আছে মাটিতে, তার মাথা ফেটে রক্ত ঝরছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ও ছাদ থেকে পড়লো কি করে। তুই তো দেখেছিস আমাদের ছাদের কার্নিশটা কতটা উঁচু। পুরো ব্যাপারটা আমাদের কাছে কেমন একটা রহস্যজনক হয়ে দাঁড়ালো। বাড়ির এই অবস্থায় সারাদিনে তেমন আর কিছুই করা হলো না। দুপুরে খাওয়া দাওয়া করে সবেমাত্র আমরা একটু গল্প করতে বসেছি, তখনই আরেকটা ঘটনা ঘটলো। এই দিদি, দিদি, কি রে, দরজাটা খোল। এই দিদি, আরে সাড়া দিচ্ছিস না। দিদি রে, দরজাটা খোল। কি করছিস বলতো? কি হয়েছে রে? দেখো না পিসি, দিদি দরজাই খুলছে না। কই দেখি তো। সোনাই, এই সোনাই, কি রে, দরজাটা খোল। আমি পিসি, দরজাটা খোল না। কি করছিস বলতো তুই? ব্যাপারটা খুব একটা ভালো ঠেকলো না আমার। বাড়ির সবাই জড়ো হলো সেই দরজার সামনে। কত ডাকাডাকির পরও দিদি কিছুতেই দরজা খুলল না। মামি ব্যাকুল হয়ে উঠল। নিজের মেয়ের এই কাণ্ড দেখে সেটাই স্বাভাবিক। ঘটনা বেগতিক দেখে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে দরজাটা ভাঙা হবে। সবাই মিলে জোর লাগিয়ে ধাক্কা দিয়ে ভেঙে ফেলা হলো সেই দরজা। কিন্তু দরজা ভাঙার কোনো প্রতিক্রিয়াই দেখতে পেলাম না দিদির শরীরে। সে দরজার দিকে পিঠ করে কি যেন কি একটা করে চলেছে। তার কাছে গিয়ে যখন দেখি, তা দেখে বাস্তব কেউ বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। দিদি একটা ছুরি নিয়ে নিজের হাতটাকে সমানে কেটে চলেছে। তার সেই ক্ষত থেকে ঝরে পড়ছে তাল তাল রক্ত। কিন্তু দিদির যেন কোনো ব্যথাই লাগছে না। অনায়াসে সে কেটে চলেছে তার নিজের হাত। তার মুখে বেদনার কোনো ছাপ নেই, এমনকি মনে হচ্ছিল না যে সে বেঁচে আছে। তার মুখ দিয়ে একটা শব্দও বেরোচ্ছিল না, যেন এক পুতুলের মতো মুখবয়ব। মামি তার মেয়েকে দেখে নিজেকে সামলে রাখতে পারল না, ছুটে এসে দিদিকে জাপটে ধরলো। সোনাই, এই সোনাই, তুই কি করছিস এসব? তোর কি হয়েছে রে? এরকম করিস না। সবাই মিলে দিদিকে ধরাধরি করে দোতলা থেকে নিচে নামিয়ে নিয়ে এলো। ডাক্তারও ডাকা হলো। আমরা ভেবেছিলাম যে আজকে একটু বেড়াতে যাব, কিন্তু সকাল থেকে এত কিছু ঘটার পর সেই ইচ্ছাটাও চলে গেল। রাতে 4 বন্ধু মিলে আমাদের সেই ঘরটায় বসে গল্প করছিলাম। 4 বন্ধু বলছি ঠিকই, কিন্তু সকাল থেকে আকাশ এখনো পর্যন্ত একটা শব্দও বলেনি। সে শুধু মাথা নেড়ে নিজের সিদ্ধান্তগুলো জানাচ্ছিল, কিন্তু তার মুখ থেকে একটাও কথা ফুটছিল না। রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন বিছানা করতে আমি আমাদের ঘরটায় আসি, তখন আরেকটা আশ্চর্য জিনিসের সম্মুখীন হই। আমার ভাই, মানে আমার মামার ছেলে, আমাদের ঘরের আলমারির উপরে আঙুল দেখিয়ে কি যেন বিড়বিড় করছে। ওই তো একটা আছে। না না না, দুটো, এবার 3টে। হ্যাঁ, আছে আছে, ওই তো। ভাই যেই দিকে ইশারা করে দেখাচ্ছিল, সেখানে শুধুমাত্র আমাদের মেলা থেকে আনা জিনিসপত্রগুলোই রাখা ছিল। তাহলে ও কি ওইগুলোর কথাই বলছে? এই ভাই, কি রে, সস্তা নেশা করেছিস নাকি তুই? হ্যাঁ, ও না না না, কিছু না, আমি শুধু জলটাই দিতে এসেছিলাম। এই বলে তো ভাই চলে গেল, কিন্তু জিনিসটা মোটেও ভালো লাগছিল না। সকাল থেকে একের পর এক অমঙ্গল লেগেই রয়েছে। প্রথমে আকাশের এই অবস্থা, তারপর মন্টু, তারপর দিদির, পরপর 3 জনের একই দিনে এরকম কেন ঘটল? 3 জন? হ্যাঁ, 3 জনই তো বটে। আচ্ছা, ভাইও এক্ষুনি কি একটা বলছিল না, কি যেন 3টে আছে? বলছি ভাই। কে? আমি রে, সুধাংশু। ও তাই বল, আমি তো ভয়ই পেয়ে গেলাম।
তার মানে নিশ্চয়ই তুই ওই ভূতের গল্পগুলো শুনছিলি। কতবার বলেছি যে বাছাধন ওইসব শুনবি না, যখন সহ্য করতে পারিস না। বেকার কি যে মজা পাস ওইসব মানেহীন গল্পগুলো শুনে। ছাড় সেসব কথা। যেটা বলতে এসেছিলাম, কালকে আমরা কোথাও বেরোতে পারবো? দেখ ভাই, তোদেরকে তো আমি নিজের দায়িত্ব নিয়ে এনেছি আর বলেছিলাম অনেক মজা হবে, কিন্তু মামাবাড়ির যে অবস্থা দেখছি এখন, মনে হয় না তোদেরকে কাল কোথাও ঘুরিয়ে আনতে পারবো। তাহলে আমরা এক কাজ করি, আমরা কাল বরঞ্চ বাড়ি চলে যাই। বাড়ি যাবি? ঠিকই বলেছিস, তোরা বরঞ্চ বাড়ি চলে যা। আমার নিজেরই খারাপ লাগছে রে, তোদেরকে এত বড় মুখ করে নিয়ে এলাম, কিন্তু দেখ এখন যা পরিস্থিতি, মনে হয় না সেটা আর করতে পারবো। দেখি আমি বাবাকে জানাই যে আমরা যদিও না যেতে পারি, অন্তত তোদের তিনজনকে যেন বাড়ি ছেড়ে দিয়ে আসে। আমি বাবাদেরকে জানালাম, তারাও রাজি হলো। বাবা আমাদের ড্রাইভারকে কল করে পরের দিন সকালে আসতে বলল। তাদের যাওয়ার সমস্ত বন্দোবস্ত করে আমি শুতে গেলাম। ওই তো একটা, দুটো, তিনটে, এবার চারটে আছে। সকালবেলা ঘুম ভেঙে গেল আমার ভাইয়ের গলা শুনে। ঘুম থেকে উঠে দেখি ভাই গত রাতের মতোই আচরণ করছে। তাকে আমি আবার শান্ত করে নিচে নিয়ে এলাম। আমার বন্ধুরা তখনও ঘুমাচ্ছিল। আমি সেই ফাঁকে একবার বাবার কাছে এসে জিজ্ঞেস করলাম যে ড্রাইভার কখন আসবে, তাহলে সেই অনুযায়ী আমি আমার বন্ধুদেরকে ডেকে দেব। কিন্তু বাবা যা বলল তা আমি কখনোই আশা করিনি। বাবা বলল যে যেই ড্রাইভার আমার বন্ধুদেরকে বাড়ি ছাড়তে যাওয়ার জন্য আসছিল, তার নাকি রাস্তায় খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার যখন আমার মামাবাড়ির উদ্দেশ্যে আসছিল, তখন রাস্তায় একটা বড় লরি তাকে পেছন থেকে ধাক্কা মেরে রাস্তার পাশে বড় মানুষ গভীর হাই ড্রেনে ফেলে দেয়। আর সেই ড্রেনের মধ্যে কোনো এক খাঁজে একটা ধারালো রড তার বাঁ হাত পরে ঢুকে যায়। কি মর্মান্তিক! কি রে সৌভিক, আমাদেরকে ঘুম থেকে ডাকলি না? তুই একা একা উঠে চলে এলি যে। ড্রাইভার কাকু কি চলে এসেছে? কখন বেরোবো আমরা? তোদের আর আজকে বাড়ি যাওয়া হবে না রে। মানে কেন, কি হলো আবার? আমি সুধাংশুকে সবটা বললাম। সে শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বেলা বাড়ল, আজ এখনো পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। দিদিকেও মামি সর্বদাই চোখে চোখে রেখেছে, আর মন্টুও এখন সবার যত্নে তার নিজের ঘরে বিশ্রাম করছে। শুধু কেন জানি না আকাশে সেই দিন থেকে আর একটাও কথা বলছে না। সে যেন একটা জ্যান্ত লাশের মতো ব্যবহার করছে। বিকেলের দিক করে রাহুল এলো। রাহুল আমাদের পাশের বাড়ির একটা 12 বছরের ছেলে। সে যখনই ছুটি পায়, আর বিশেষ করে যখন জানতে পারে যে আমি এসেছি মামা বাড়িতে, তখনই সে বিকেলের দিক করে চলে আসে আমাদের সঙ্গে খেলতে। আমরা 6 জন, অর্থাৎ ভাই, রাহুল আর আমরা এই 4 বন্ধু মিলে দোতলায় আমাদের ঘরটিতে বসে তাস খেলছিলাম। হঠাৎ রাহুল কেমন একটা অদ্ভুত আচরণ করতে শুরু করলো। কিরে ভাই, কি হলো তোর? এই রাহুল, এরম করছিস কেন? এই সৌভিক, ও মনে হয় কিছু একটা গোলায় আটকে ফেলেছে। তুই সবাইকে ডাক। এই ফারান, তুই ওকে সোজা করে দাঁড় করা তো। আমি সেই মুহূর্তে কি করব বুঝতে পারছিলাম না। সুধাংশুর কোনো কথাই আমার কানে যাচ্ছিল না। হতভম্ব হয়ে বসে রইলাম সেইভাবে। দেখলাম ফারহান আর সুধাংশু দুজন মিলে রাহুলকে দাঁড় করিয়ে তার পেটটা পেছন থেকে জাপটে ধরে টিপতে লাগলো। এই সৌভিক, তুই এখনো বসে আছিস? আরে পাগল, ডাক সবাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। নিচে গিয়ে সবাইকে যতটা সংক্ষেপে বলা সম্ভব ততটা কোনো রকম বলে হুড়মুড় করে সবাইকে নিয়ে দোতলায় উঠে এলাম। উঠে এসে যা দেখি তা বাস্তবে যে কখনো সম্ভব তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। ঘরের দরজার সামনে ভয় ঝরঝরিত অবস্থায় মেঝেতে বসে আছে ফারহান আর সুধাংশু। আর ওই কোণে রাহুল একটা নেতানো কলা গাছের মতো পড়ে আছে। আর তার চোখ, মুখ, নাক, কান থেকে ফেটে বেরিয়ে আসছে এক কালো রঙের কুয়াশা।
সেই কুয়াশা ছড়িয়ে পড়ছে গোটা বাড়িতে। ঘরের মধ্যে আরো দুজন আছে। ওই যে ওখানে আকাশ এখনো বসে আছে, একটা জ্যান্ত লাশের মতো। এই ভয়ার্ত ঘটনার সম্মুখীন হয়েও তার কোনো প্রতিক্রিয়া নেই। আর তার ঠিক পাশে আমার ভাই কি যেন কিছু ভিড় করে চলেছে, আর সমানে ইশারা করে করে দেখাচ্ছে ওই আলমারিটার উপর যেখানে সেই লোহার মূর্তিটা রাখা আছে। ওই তো 4টে, 5টা, 6টা আছে। সবাই মিলে এই কাণ্ড জ্ঞান শূন্য গাছের মতো দাঁড়িয়ে দেখতে লাগলাম। জীবনে এতটা আশ্চর্য আমি কোনোদিনও হইনি, কিন্তু তখনও যে আমার পুরোপুরি আশ্চর্য হওয়া বাকি ছিল। দরজার বাইরে থেকেই সবাই কাঠের পুতুলের মতো সেই দৃশ্যটা দেখলাম, সেই ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্য। রাহুলকে অদৃশ্য কেউ যেন তার নিচের চোয়াল ধরে হাঁচকা টান মেরে তুলে সোজা করে দিল, আর তার সেই টানে রাহুলের নিচের চোয়াল ফেটে গল গল করে রক্ত সারা ঘরটিতে ছড়িয়ে পড়তে লাগলো। কিন্তু তাও রাহুলের মুখে চোখে বেদনার কোনো ছাপ মাত্র নেই, সে যেন বেঁচে নেই। সেই দৃশ্য সহ্য না করতে পেরে আমি নিচে নেমে এলাম। আমার সঙ্গে মামা ও বাবাও নেমে এলো। আমরা ঠিক করলাম যে বাড়িটা ছেড়ে কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাব, কারণ যে হারে পরপর এক একটা অমঙ্গল লেগে রয়েছে, সেভাবে দেখতে গেলে তো আর 2-1 দিনের মধ্যে কেউ আর আস্ত থাকবো না। তাই সেই রাতেই ঠিক করা হলো যে আমরা আলাদা আলাদা হয়ে কিছুদিনের জন্য মামা বাড়িটা ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবো। রাত তখন 10টা বাজবে, অমাবস্যার রাত, তাই পরিবেশে আলোর কোনো চিহ্ন মাত্র নেই। মামা বাড়ি থেকে বেরিয়ে দেখলাম 3-4টে টোটো দাঁড়িয়ে আছে। সেগুলির মধ্যে সবাই উঠে বসলাম। আমি দেখলাম যে মামা দাদু নিজে একা একটা টোটোতে বসেছে, তার সঙ্গে আর কেউ নেই। বয়স্ক লোক, কোথায় কি সমস্যা হবে তাই তাকে একা না ছেড়ে আমি সেই টোটোতে উঠে বসলাম। টোটো ছাড়লো। আমি জানতাম না আমাদের কোন হোমস্টেতে নিয়ে যাওয়া হচ্ছে। রাতের শুনশান রাস্তার কারণে টোটো তার গতি বাড়ালো। দেখি, টোটোর গতিটা একটু বেশি অস্বাভাবিক মনে হচ্ছে না? বেগতিক দেখে আমি ড্রাইভারকে বললাম, ও দাদা, টোটোটা একটু বেশি জোরে চালিয়ে ফেলছো না? একই অমাবস্যার রাত, রাস্তাঘাটে আলো নেই, তারপর দেখতেই তো পারছো একজন বয়স্ক লোক বসে আছে, তাহলে এত জোরে চালানোর দরকারটা কি? থাক না দাদু ভাই, আমার তো কোনো সমস্যাই হচ্ছে না। দাদু এই বলতে বলতে তার বাঁ হাতটা আমার কাঁধে দিল। আর শুধু কাঁধে দিল না, দাদুর হাতের আঙুলগুলো যেন কটা গরম রডের মতো বিঁধে যেতে লাগলো আমার কাঁধে। এইসব কি হচ্ছে রে দাদু ভাই? কে তুমি? তুমি তো আমার দাদু নও। আমার দাদুর গায়ে কখনো এরকম অমানবিক শক্তি হতে পারে না। ভাগ্নে, লাফিয়ে পড় টোটো থেকে। ওটা তোর বাদুও নয়, ভাগ্নে লাফিয়ে পড়। দেখলাম মামা কোথা থেকে একটা সাইকেল নিয়ে হাজির হয়েছে সেই চলন্ত টোটোটার ঠিক পেছনে। লাফিয়ে পড় ভাগ্নে, লাফিয়ে পড়। এদিকে দাদুর এই ভয়াবহ মূর্তি দেখে ভয়ে আমি কাঠ। ওদিকে মামার ডাক শুনে তাও যদি কিছুটা আশ্বাস পেলাম, কিন্তু এই প্রেতলৌকিক গতিতে চলা চলমান টোটো থেকে আমি কি করে লাভ দেব? যা হবে দেখা যাবে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি লাফিয়ে পড়লাম টোটো থেকে। হাত পা সব ছড়ে গেল, কিন্তু আমি যে এখনো বেঁচে আছি তা ভেবেই খুব আনন্দ বোধ করলাম। খানিক বাদে দেখি মামা এসে দাঁড়ালো আমার সামনে। ভাগ্নে, তুই ঠিক আছিস তো? এ বাবা, কতটা ছড়ে গেল রে। আস্তে আস্তে। এ বাবা, অনেকটা ছড়ে গেছে রে। মামা আমাকে উঠিয়ে তার সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে গেল একটা কোন মন্দিরের সামনে। ভাগ্নে, এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বাড়ির সবাই একের পর এক। এটা মন্দির প্রাঙ্গণ,
আশা করি এখানে কিছু হবে না। তুই বরঞ্চ তোর হাত পায়ে ছড়ে যাওয়া জায়গাগুলো একটু জল দিয়ে আয়। পাশেই ঘাট আছে, আস্তে করে নেমে একটু জল দিয়ে আয়। আমি মামার কথা মতোই করলাম। দুপুরে অনেক দেরি করে খেয়েছিলাম বলে এখন আর খিদে পাচ্ছে না, তাই কিছু আর না ভেবে চুপচাপ মন্দিরের সামনে সিঁড়িতে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল সাইকেলে মূর্ছে ধরা প্যাডেলের কচকচ শব্দে। একটু চোখ খুলতেই বুঝতে পারলাম যে আমি সাইকেলের পেছনে মামার পিঠে মাথা দিয়ে শুয়েছিলাম। আমি মামাকে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় চলেছি গো মামা? মামা কোনো উত্তরই দিল না, তাই আমি আরো দু একবার জিজ্ঞেস করলাম, ও মামা, কি গো মামা, কিছু বলছো না কেন? আরে কোথায় যাচ্ছি আমরা? তাও মামার কোনো উত্তর নেই। পরিস্থিতি ঠিক সুবিধের মনে হলো না। সেরকম ভাবেই সাইকেলের পিছনে বসে থাকতে থাকতে মিনিট 10 পর আমরা যে জায়গাটা পৌঁছালাম সেটা আমার খুব চেনা একটা জায়গা। আমরা যে মামা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। এ কি মামা, এরম ভাবে কেউ না বলে সাইকেল থেকে নেমে পড়ে? মামা সাইকেল সমেত আমাকে মাটিতে ফেলে দিল, দিয়ে নিজে মামা বাড়ির দিকে তাকিয়ে, না না না, সেটাকে মোটেও তাকানো বলে না, সে যেন একটা মৎস্যের মতো দৃষ্টি। এমনকি মৎস্যের দৃষ্টির মধ্যেও একটা প্রকৃতির কোমল স্পর্শ থাকে, কিন্তু মামার সেই দৃষ্টিতে কোনো জীবনের ছাপ ছিল না, যেন এক চলন্ত লাশ। এই দৃষ্টিটা আমি প্রথমবার দেখছি না, এটা আমি আগেও দেখেছি আমি আকাশের চোখে। শুধু আকাশ নয়, মন্টু, দিদি, রাহুল, এমনকি দাদুর চোখেও। এখান পর্যন্ত তো পরিস্থিতি তবুও ভালো ছিল, কিন্তু এরপর যা যা ঘটল তা দেখে কোনো জীবন্ত প্রাণীও মৃত হয়ে যেত। কোন এক অশুভ শক্তি যেন আমায় মামা বাড়ির মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল। মামা বাড়িতে ঢোকার মুখেই দেখতে পেলাম মন্টুকে। সে নিজে পাগলের মতো ইচ্ছে করে বারবার ছাদ থেকে পড়ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তার সেই রক্তাক্ত খেলা। এখানেই শেষ নয়, ঘরের মধ্যে ঢুকেই প্রথমেই দেখতে পেলাম আমার দিদিকে। সে নিজেই নিজের হাতটা সমানে একটা ধারালো ছুরি দিয়ে কেটে চলেছে, আর দু একবার কোপ দিলেই হয়তো তার ডান হাতটা তার বাকি শরীর থেকে আলাদা হয়ে যাবে। কি মর্মান্তিক সেই দৃশ্য! এই দিদি, দিদি, তুই এরকম কেন করছিস? এই দিদি, তুই ফেলে দে ছুরিটা। আমার বহু চেষ্টার পরও দিদির যেন আমার অস্তিত্বটার কোনো টেরই নেই। সেই ঘর ছেড়ে আমি ভেতর দালানে এসে দাঁড়াই। সেখানে যা দেখলাম তা একজন সন্তান কোনোদিনও স্বচক্ষে সহ্য করতে পারবে না। আমার মা নিজেই নিজের গায়ে সূচ ফুটিয়ে ফুটিয়ে নিজের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, আর সেই ছিদ্রগুলো দিয়ে গল গল করে রক্তের ঝর্ণা ঝরে যাচ্ছে। আর ওই যে ওপাশে বাবা একটা ধারালো খুর নিয়ে নিজেই নিজের চামড়া নিজেই চেঁচে তুলে দিচ্ছে। সেসব দৃশ্য দেখে আমার চোখ ফেটে রক্ত বেরোনোর দায়। ও মা গো, তুমি এরকম কেন করছো? ও মা, তোমার পায়ে পড়ি, এরকম করো না। বাবা, এরকম কেন করছো গো তোমরা? এরকম করো না, তোমরা এরকম করো না। আমার কোনো কথাই যেন তাদের কানে পৌঁছলো না। নিজেকে সেখানে কেন জানি না ধরে রাখতে পারলাম না। কোনো এক শক্তি যেন আমাকে টেনে দোতলায় নিয়ে যাচ্ছিল। সিঁড়িতে ওঠার সময় দেখি মামির রান্নাঘরে বসে বসে শিলনোড়ায় নিজের হাত নিজেই থেঁতো করে চলেছে। দোতলায় উঠেই দেখতে পেলাম ডান দিক থেকে জলের ধারা বয়ে আসছে। সেদিকে এগিয়ে গিয়ে দেখতেই বুঝতে পারলাম যে আমি কোনো এক নরকে এসে পৌঁছেছি। দেখলাম আমার বন্ধু সুধাংশু বেসিনের নল ভেঙে তার থেকে জল খাওয়ার চেষ্টা করছে।
তার শরীরের মধ্যে এতটাই জল আটক হয়ে আছে যেটা তার শরীর ফেটে বেরিয়ে আসছে। এই সুধাংশু, তুই এরকম কেন করছিস রে? এই সুধাংশু, এরকম করিস না। কোনো পাত্তাই নেই। আমাকে যেন অদৃশ্য কেউ সেখান থেকে টেনে আমাদের শোয়ার ঘরে নিয়ে এলো, সেই ঘরে যেখানে আমরা 4 বন্ধু একসাথে শুতাম। ঘরে ঢুকেই আমি নির্বাক হয়ে গেলাম। ঘরের সিলিং ফ্যানের হুক থেকে একটা চাদর গলায় পেঁচিয়ে ঝুলছে আমার বন্ধু ফারহান। আর ওই যে বিছানায় আকাশ, সে সে বসে সমানের রক্ত বমি করে চলেছে। তার শরীরের সমস্ত নাড়ি যেন তার সেই বমির মধ্যে থেকে বেরিয়ে আসছে। আর তার ঠিক পাশে পড়ে আছে রাহুল। তার ফাটা চোয়াল থেকে এখনো রক্ত ঝরছে। ওই তো, একটা আছে, দুটো আছে, 3টে, 4টে, আরো আছে 5টা, 6টা, ওই তো 7টা, 8টা, 9টা আছে, আরো আছে, আরো আছে, 10টা আছে, 11টা, আর ওই যে 12টা আছে। আমি তো খেয়ালই করিনি যে ঘরের ওই কোণে আমার ভাই বসে আছে সেই আলমারিটার নিচে, আর কি সব ইশারা করে বলে চলেছে ওই আলমারিটার উপরে তাকিয়ে, যেখানে সেই লোহার মূর্তিটা রাখা আছে। তবে এবার আমিও দেখতে পেলাম শুধু ওই লোহার মূর্তিটা নয়, তার পিছনে সেই একই সাঁওতাল ঢাঁচের মতো দেখতে আরো ছোট বড় মেয়ে ছেলে মিলিয়ে মোট 12টা ঝাপসা পুতুলরূপী অবয়ব। কিন্তু 12টাই কেন? মাথার মধ্যে বাজ পড়ল যখন বুঝতে পারলাম যে সেই পুতুলগুলো আর কারণ নয়, আমার নিজের বাড়ির লোকেরই। হ্যাঁ, ঠিক তাই। আমার বাড়িতে এখন আমার 3 বন্ধু মিলে 12 জনই হওয়ার কথা। আমার পা দুটি যেন একা একা চলতে শুরু করে দিল। আমি এবার সিঁড়ি ধরে উঠে এলাম একদম খোলা ছাদে। ওটা কি? ওই যে ছাদের কোণে কালো অন্ধকারের মতো, ওটা কি? একটা প্রকাণ্ড গর্ত না? হ্যাঁ, গর্তই তো বটে। আমি এগিয়ে গেলাম। এই গর্তটা থেকেই বেরিয়ে আসছে সেই কালো কুয়াশাটা। নিকোষ কালো সেই গর্ত দেখে মনে হচ্ছে নরকের কোনো এক দ্বার। হঠাৎ কি মনে হতে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি সবকিছুকে এড়িয়ে সোজা নেমে এলাম আমাদের সেই শোয়ার ঘরে। সেখানে এখনো ভাই বসে বসে তার গুনতি গুনে যাচ্ছে, কিন্তু তাকেও আমি এড়িয়ে সোজা আলমারির উপর থেকে সেই লোহার মূর্তিটা তুলে ছাদে নিয়ে এলাম সেই প্রকাণ্ড গর্তটির সামনে। এই মূর্তিটার জন্যই এত সবকিছু হচ্ছে। এই মূর্তি যেখান থেকে এসেছে একে একে সেখানে পাঠিয়ে দেবো আমি। সঙ্গে সঙ্গে আমি ছুড়ে দিলাম সেই মূর্তিটিকে সেই গর্তটির মধ্যে, কিন্তু আমাকে অবাক করে সেই মূর্তিটি ভেসে উঠল সেই কুয়াশা ভরা শূন্যর মধ্যেই। এই সব মুহূর্ত দেখে আমার মনে পড়ে গেল শিবা দাদার সেই বলা সেই স্বপ্নের কথা। তার সঙ্গেও ঠিক এমনটাই ঘটেছিল যেটা আমার সঙ্গে এখন বাস্তবে ঘটছে। কিন্তু শিবা দাদা কি তার দাদা কোন এক পূজারী না কার কাছ থেকে একটা আংটি দিয়েছিল না? হ্যাঁ, মনে পড়েছে। সেরকমই একটা আংটি তো আমি ওই দিন কুড়িয়ে পেয়েছিলাম। নিজের মধ্যে কিসের এক আশা জেগে উঠল। হঠাৎ ভালো করে লক্ষ্য করার পর দেখলাম যে আমি সেই প্যান্টটাই পরে আছি যেটা আমি সেই দিন পরেছিলাম। তাহলে তো হিসেব মতো এই প্যান্টের পকেটেই সেই আংটিটা থাকা উচিত। পকেট হাতড়াতে কি যেন একটা নাগাল পেলাম। এই তো সেই আংটি। তবে এই আংটির জোরেই কি শুধু আমি একমাত্র নিজের জ্ঞানে আছি? নিজে কিছু করার আগে আমার ডান হাত, অর্থাৎ যেই হাতে আমি আংটিটা ধরে আছি, সেটা একা একা উঠে গেল সেই ভাসমান লোহার মূর্তিটার কাছে। চোখের সামনে দেখতে পেলাম সেই অলৌকিক ঘটনা। আংটিটা একটা ছোট্ট মুকুটের মতো এগিয়ে গিয়ে
বসে গেল সেই লোহার মূর্তিটার মাথায়। মনের মধ্যে তখন একটাই নাম ঘুরছিল, পাবান কালা। মুকুটটা সেই মূর্তিটার মধ্যে বসতে না বসতেই সেটা সেই গর্তটির মধ্যে চোখের নিমিষে উধাও হয়ে গেল। বাবু, এই বাবু, কি রে, উঠবি না? উঠে পড়, মামা বাড়ি যাবি যে, রেডি হ তাড়াতাড়ি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে রে। ওই বাবু, ওঠ। এই বাবু, তুই এরকম হাতে কাঁটা নিয়ে কেন শুয়েছিস রে? মাথা টাথা গেছে নাকি? ওঠ ওঠ ওঠ, দেরি হয়ে গেল রে। ঘুম ভাঙল মায়ের ডাকাডাকিতে। তাহলে এতক্ষণ যা দেখলাম সেসব কি শুধুমাত্র একটা দুঃস্বপ্ন ছিল? তাহলে পাবান কালা বলে কি কিছুই হয় না? না, হয়, কারণ তার সাক্ষাৎ প্রমাণ আমার হাতে। আমি কেনই বা একটা কাঁটার নিয়ে শুতে যাব? আরো একটা প্রমাণ আছে, ওই আংটিটা। ওই আংটিটা তো আমার সেই প্যান্টের পকেটেই রেখেছিলাম। উঠে গিয়ে ভালো করে খুঁজলাম সব জায়গায়, কিন্তু সেই আংটিটার কোনো চিহ্ন মাত্র পেলাম না। আপনারা শুনছিলেন শুভজিৎ দাশের লেখা পাবান কালা। গল্প পাঠে অর্থাৎ সৌভিক ও ভাই এবং দোকানদারের ভূমিকায় শুভজিৎ, শিবা দাদার ভূমিকায় ধর্মেশ, আকাশের ভূমিকায় দেবপ্রিয়, ফারহানের ভূমিকায় ইস্তাক, শুদ্ধাংশুর ভূমিকায় শুভম, মামার ভূমিকায় অরুণাশিস, মামির ভূমিকায় মনীষা, এছাড়াও আরও অন্যান্য ভূমিকায়ও শুভজিৎ। গল্পের সূত্রধার ও মায়ের চরিত্রে আমি আনুষ্কা। এরকম আরও গল্প পেতে চাইলে লাইক করুন ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আষাঢ়ে গল্পকে। এক গল্প যা আপনার অপেক্ষায়।